চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন নিকটবর্তী। জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, আর কয়েকটা দিন মাত্র। 9 ফেব্রুয়ারি শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন কাজী এনায়েতুল্লাহ, মহাসচিব অল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি। সর্বডানে আছেন মোহাম্মদ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক, তরঙ্গ নিউজ। তিন পেশার, তিন ধরনের তিনজন মানুষ। ইউরোপ থেকে একজন এসেছেন, বাংলাদেশ থেকে দুইজন, একজন আইনজীবী, একজন সাংবাদিক। আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কেমন দেখছেন? রাজনৈতিক দলগুলো প্রচারণা করছে, তাদের তফসিল ঘোষণাও হয়ে গেছে। বড় বড় রাজনৈতিক দলের এবং জোটের একটু উত্তেজনা বোধহয় বেড়েছে। ইনকিলাব মঞ্চের হাদি হত্যার বিচারের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হয়েছিল গতকাল, এবং সেখানে লাঠিচার্জের ঘটনা ঘটেছে, টিয়ার সেল, আহতও হয়েছে অনেকে। এর সাথে কি নির্বাচন এবং নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আপনি প্রথম বলছেন যে নির্বাচনী তফসিল অনেক অলরেডি হয়ে গেছে। অবশ্যই নির্বাচনী তফসিল হয়ে গেছে বলে আমরা নির্বাচনে যাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তফসিলের রুলস অ্যান্ড রেগুলেশনটা কি। তফসিল তো একটা কাঠামো, আইনি কাঠামোর মধ্যে হতে হয়। বাংলাদেশে এই প্রথম কোনো আইনি কাঠামোর মধ্যে তফসিল হয়নি। কারণ আপনি যদি নির্বাচনী তফসিল যে ঘোষণা করছেন ইসি, আপনি যদি দেখাতে পারেন যে উনি তফসিল ঘোষণায় বলেছে যে আমি বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করছি, উনি বলেননি, তাহলে উনি কোন আইনে নির্বাচন দিয়েছেন? এটা আমার প্রশ্ন। আপনি যদি তফসিল কোনো আইন ছাড়া দেন, তফসিল যদি আইন ছাড়া দেন, তাহলে আপনি নির্বাচনটাকে কিভাবে কন্ডাক্ট করবেন? শুরু করলেন বেআইনি কোনো আইন ছাড়া, শেষ করবেন কোথায়? এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনি যদি যে তো সংবিধানটা আমার আছে সেটা মোতাবেক ঘোষণা করেন নাই, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটা দিয়েই ঘোষণা করছেন। যদি ঘোষণা করে থাকেন তাইলে ওই সংবিধানে আছে যে যদি কোনো কারণে প্রধানমন্ত্রীর পদ সংসদ ভেঙে যায়, সোজা হিসাব সংসদ ভেঙে যায়, তবে ভেঙে যাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। কোনো কারণে না হইলে আরও 90 দিন, অর্থাৎ 180 দিন, সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। তারপর ওই সংবিধানটায় বলা নাই যে তারপর আপনি যখন মন চায় তখন দিয়েন, নাই, বলা নাই। তাহলে উনি নির্বাচন, এমন অবস্থা যদি হয় তখন কি? আপনাকে হয়েছে তো বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে, তাহলে ক্লিয়ার করবে কি আমি না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে তো ক্লিয়ার করতে হবে যে আপনি কোন আইনি দিয়েছেন। আপনি যদি এটা বলতে না পারেন আমি কিসের মধ্যে আছি, আর সে কারণে কি হচ্ছে দেশে দেখেন আপনি। আমি আপনাকে একে একে দেখাচ্ছি বাংলাদেশটা কোথায়। আমরা তারপরে সরকার আসলো, আমরা পরিবর্তন চাইলাম, সংস্কার চাইলাম, ঐক্যমত্য চাইলাম, জুলাই সনদ চাইলাম, অনেক কিছু চাইলাম, কিছুই কিন্তু হয়নি। সেটা এখন রূপ নিল কোথায়? গণভোট যদি পাশ করে তারপরে আরও 180 দিন অপেক্ষা করবেন, যদি দয়া করে সংসদের অনুমোদন দেয়। তার মানে আপনার সংস্কার কিছুই হয় নাই। 1 নম্বর সংস্কার কিছু হয় নাই। 2 নম্বর, গণভোট কোনো কারণে পাশ করলেও নির্বাচিত সংসদ 180 দিন পর্যন্ত বাংলাদেশের লোকের অপেক্ষা করতে হবে ওনাদের করুণার জন্যে, যে ওনারা যদি করুণা করে। কেননা ইতিমধ্যে আমরা দেখছি তফসিল দিছে, তফসিল না, ইশতেহার, নির্বাচনী ইশতেহারে এক একজনের এক এক রকম ইশতেহার অবশ্য কোনো খারাপ কথা কেউ লেখে না। পৃথিবীতে আমি কোথাও দেখিনি কেউ কোনো টেক্সট খারাপ লিখছে। সুতরাং এই টেক্সট খারাপ লেখে নাই কেউ। তারপরেও আপনি যখন জামাত ইসলামের টেক্সট ভালো, বিএনপির টেক্সট ভালো, বিএনপির টেক্সটের ভিতরে 31 দফার কথা আছে, আবার বিএনপি উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করবে বলছে, তো উপরাষ্ট্রপতির পদ তো আমার ওই গণভোটের ভিতরে নাই, আমি জানি না, নাই। তাহলে একদিকে যদি আপনি গণভোট, আবার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তাই জুলাই সনদ বাস্তবায়ন করবেন কি, তাহলে এটার গণভোটে আছে, তাহলে আমি আবার দফা দিচ্ছি কেন? সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন, আমি দোষ দিচ্ছি না, এটা আমরা একটা অনিশ্চয়তার ভিতরে যাচ্ছি। এবং আরও আপনাকে ক্লিয়ার করি, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে যোগ্য প্রার্থী আমরা নিব, একটা কথা ছিল। সবচেয়ে খারাপ লাগে আমার কোথায়, যে আপনি যোগ্য প্রার্থী আমরা কখনো চুজ করিনি। এবারও দেখলাম 8ই ডিসেম্বর, আমি ব্যক্তির নাম বলবো না,
উনি জানবেন 8ই ডিসেম্বর একটা বক্তব্য রেখেছেন, প্রার্থী মুখ্য নয় মার্কা দেখে ভোট দিন। প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। অর্থাৎ আপনি মার্কা দেখে ভোট দেওয়ার মানে এবার এর কারণেই কিন্তু সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মতো লোকও আওয়ামী লীগ থেকে বেরোয় আর পাশ করতে পারেনি। পাশ করেছে বাংলাদেশে মমতাজ। আমি সেখান থেকে এখনও বেরোইতে পারি নাই, কারণ ডিসেম্বর মাস 2025-এর ডিসেম্বরের 8 তারিখে এই বক্তব্য আসছে, ব্যক্তি মুখ্য নয় মার্কা মুখ্য। অথচ তিনি সংসদে গিয়ে কি পাশ করবেন? আইন পাশ করতে ডক্টর কামাল হোসেন পারবে না, মমতাজ পারবে। একই ধরনের বিষয় এবারও হচ্ছে। 2 নম্বর আসেন, যেই দেশে নির্বাচন কমিশন কি করবে না করবে পরের চ্যাপ্টার, বলা হলো আপনাকে যে চ্যানেল আইতে আপনি চাকরি নেবেন, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, আবেদন করেন, এইগুলা ফিল আপ করেন। যদিগুলো আপনি ফিল আপ করার যোগ্যতা না থাকে, আপনি আবেদন করেন কিভাবে? কে আবেদন করেছে? আপনি মনে করেন তো যে নির্বাচন কমিশন যখন আপনি আবেদন করছেন, ওখানে বলা আছে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আপনাকে বলতে হবে, কলাম ফিল আপ করতে হবে। আপনি কলাম ফিল আপ করলেন না, এই ফর্মটা অ্যাকসেপ্টেড কেন হইল? তারপরে ঋণ খেলাপি সেই ফর্মটা সে অ্যাকসেপ্ট কিভাবে হইল? তা আপনি যখন দ্বৈত নাগরিকত্বটা অ্যালাউ করতেছে নির্বাচন কমিশন, ওই যেহেতু আইন নাই, সংবিধান নাই, তাই আমি অ্যালাউ করে দিচ্ছি। সংবিধান যদি থাকে তাহলে আপনি অ্যালাউ করলেন কিভাবে? দ্বৈত নাগরিকত্ব থাকার মানে বেকায়দা হইলে আমি পগার পার। এখন কি সংবিধান ছাড়া বাংলাদেশ চলছে? আমি তো তাই বলছি, আমি তো বললাম আপনাকে, তাহলে নির্বাচন দিলেন কোন আইনে বলতে হবে তো। সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন ঘোষণা করছেন? আমি আপনার মাধ্যমে জানাইলাম নির্বাচন কমিশনকে, রাত্রেবেলা বলে দিক। এখানে নির্বাচন কমিশনের কেউ থাকলে এই প্রশ্নের জবাব দিতে না, পারে। আমি তো জানাই রাখলাম, উনি এখন না দেখ, কালকে সকালে টেলিভিশনে পেপার। আর শেষ করে দিই আরেকটু, আপনার কাছে আসবো। আরেকজন হলো আপনার ঋণ কাছে খেলাপি। ঋণ শেষ করে দিই, ঋণ খেলাপি মানে কি? ঋণ খেলাপি মানিয়ে ইনি যদি এমপি হয়ে আসেন, উনি কি বলবেন জানেন? সমস্ত তার ব্যবসাগুলাকে রুগ্ন শিল্প দেখাইয়া ঋণ মৌকুফ নেবেন। এই হলো এদের বৈশিষ্ট্য। ধন্যবাদ। তাহলে আমরা ভবিষ্যতে কি পাবো এই পার্লামেন্ট দিয়ে? আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে, কাজী এনায়েতুল্লাহ। এই নির্বাচন, আপনি তো নির্বাচনে একজন প্রার্থীও, কেমন দেখছেন? অ্যাকচুয়ালি এই প্রথম আমি দেখছি একটু অন্যরকম, ভিন্নতর। নির্বাচনের যে প্রক্রিয়া সেটা একটু অন্যরকম। সাধারণ মানুষ বা দেশের মানুষ যা আশা করছিল সেটার দিকে যাচ্ছে, এবং সেটা ওনার বক্তব্য শুনলাম। অনেক টেকনিক্যাল পয়েন্ট আছে যেগুলো অনেক যুক্তিসঙ্গত, আবার অনেক সময় অনেক কিছুই যুক্তির মধ্যে থাকে না, এবং সেটা সময়ের সঙ্গে অতিবাহিত হয়, এবং এক সময় সেটা একটা কারেক্ট ইয়েতে পৌঁছে। তো আমাদের এখন একটু ধৈর্য ধরা দরকার আছে আমার ধারণা। এটা যেহেতু ডেমোক্রেটিক একটা প্রসেসকে ডেভেলপ করার জন্য আমরা নির্বাচন যাচ্ছি। আমি পার্সোনালি মনে করি যে আমাদের সবার একটা অধিকার আছে আমাদের জনগণকে রিপ্রেজেন্ট করার। সেই অধিকার ভিত্তিতে যেই ক্রাইটেরিয়া আছে উনি বললেন, সেটার মাধ্যমে আমাদের ওই জায়গায় পৌঁছতে হবে, কারণ যে কোনো লোক যে কোনোভাবে নির্বাচনে আসা ঠিক না। এবং সেই নিয়মগুলির মধ্যে উনি যেই অনিয়মগুলি বললেন সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এগুলো রাজনীতিবিদদের কাজ। কালকে যারা আইন করবেন তারা যদি বেআইনিভাবে নির্বাচিত হন, সেটা কিন্তু ওইটুকু গ্রহণযোগ্য হবে না। এবং সেই জিনিসগুলো আপনার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনি তো বাংলাদেশে থাকেন না? আমি দুই দিকে থাকি, বাংলাদেশে ফ্রান্সে বাইরে থাকি। সেখানে কি আপনার নাগরিকত্ব ফ্রান্সের না বাংলাদেশের? আমার নাগরিকত্ব আমি ত্যাগ করেছি ওইখানে, ফ্রান্সের। আচ্ছা, নির্বাচনের জন্য? নির্বাচনের আগে, অনেক আগে। আচ্ছা, গুড, অব্যাহত রাখুন আপনি আপনার কথা। আচ্ছা, তো এই জিনিসগুলো একটা নির্বাচন যে ক্রাইটেরিয়া বললেন উনি বিভিন্নভাবে এই প্রসেস ডেভেলপমেন্টের ব্যাপারে, সেটা আপাতত শেষ। আমার ধারণা যে নির্বাচনী প্রক্রিয়ার এই পর্যায়ে আর সেগুলো আর প্রশ্নের মধ্যে আসে না। এখন এর পরবর্তী পর্যায়টা কি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি, এবং সেটা দুইটা প্রসেস। এবার যে হ্যাঁ বা না ভোটের যে প্রথম একটা বলা যায় রেফারেন্ডাম বলা যায়, ওইটা সেটা মানুষ, আমার ধারণা, আমি যে পয়েন্টগুলি দেখলাম বিভিন্ন ছোট ছোট অনেক পয়েন্ট, হার পক্ষে আর না পক্ষে কম, হার পক্ষে বেশি। তো এই পয়েন্টগুলো অনেকে জানে না, এর বিস্তারিত তথ্যগুলো অনেকে জানে না, যার ফলে মানুষ একটু বিভ্রান্ত হয়, এবং সেটাও জানতে পারলে হয়তো তার সিদ্ধান্তটা অন্যরকম হতো। আবু হেনা রাজ্জাকে যে কথা বললেন, মার্কা দেখে, হা মার্কা অথবা না মার্কা, পড়ে অনেকে কথা বলেছেন যে হ্যাঁ মার্কা মানে বলছি দলের, এর মধ্যে এমন বিষয় আছে যে কেউ হায়ের পক্ষে 7টায় থাকবে, কেউ না এর পক্ষে 3টায় থাকবে, সে তখন কোথায় ভোট দেবে? এটা তার ব্যক্তিগত একটা ব্যাপার। এই জিনিসটা হচ্ছে এমন একটা প্রসেস, হ্যাঁ বা না এর মধ্যে কিছু ভালো কিছু মন্দ দুজনের দুদিকে থাকবে একটা মানুষের জন্য।
দেশের সার্বিক উন্নয়নে, সার্বিক স্বার্থে, দেশের অর্থনৈতিক স্বার্থে, মানুষের স্বার্থে যেটা প্রয়োজন, যেটা মানুষ মনে করতে পারে সেটা। এখন প্রশ্ন উঠতে পারে যে এই জিনিসটা কি আরেকটু পরে একটু বিবেচনার ভিত্তিতে, বিশ্লেষণের ভিত্তিতে, মানুষ বোঝানোর ভিত্তিতে করা যেত বা যেত না, সেই জিনিসটা কিন্তু আপনার একটু লক্ষ্য করার ব্যাপার আছে। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ বা না একটা চয়েস করার মধ্যেই সব কিছু, সেটা সঠিক না। কারণ এখানে অনেকগুলো এক্সপ্লিকেশন আছে যেগুলো আমরা ঠিকমতো সেইভাবে না পড়ার ক্ষেত্রে, সেইভাবে সেটা উপলব্ধি না করার প্রয়োজন পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারপরও মানুষ নেবে হ্যাঁ বা না নেবে, দুই দিক দিয়ে প্রচারণা চলছে, তারপর ফলাফলে বোঝা যাবে সেটা কোনটা হলো। এখানে কোনো ধরনের, আমার ধারণা এখানে একটু ট্রান্সপারেন্সির অভাব আছে। উনি যে বললেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল, সেটার একটা এক্সপ্লিকেশন হয়তো কোনোদিন পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও সেটা আর বিতর্কে আসবে না। এখন আমরা সামনে যাই, সামনের প্রসেসে আমাদের নির্বাচন করি এবং আমাদের প্রতিনিধি আমরা সংসদে পাঠাই, তারা সেই যেভাবে বিবেচনা করবেন দেশটা সেভাবে চলবে, এটা আমরা আশা করি। এখন যেই লোকগুলো এখানে যাবেন তাদের নিয়ে যে বিতর্ক আছে, পূর্বে যারা ছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন, এই বিতর্কের বাইরে থেকে আমরা কি করতে পারি, এইগুলো তো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে আজকে, যে আমরা রাজনীতি করব। দেশ কিন্তু চালাবেন শুধুমাত্র রাজনীতিবিদরা। এটা কিন্তু আমার একটা কনসেপশন। আমি দীর্ঘদিন বিদেশে থাকার কারণে আমার মধ্যে একটা ধারণা যে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, ওনাদের দায়িত্ব সেটা, এবং তাদের মধ্যে যথেষ্ট সৎ নাগরিক হওয়ার প্রয়োজন আছে, তাদের মধ্যে এক্সাম্পলারিটি দরকার আছে, তাদের মধ্যে অনেক দায়িত্ববোধের প্রয়োজন আছে, যেগুলো হয়তো আমাদের তৈরি হয়নি, বা পরবর্তী পর্যায়ে সেটা সেইভাবে তারা কার্যকরীভাবে কথা যেটা বলে সেটা সেইভাবে কার্যকরী করে না। যেমন ইউরোপে একটা কথা আছে যে কমিটমেন্ট করে, সেই কমিটমেন্ট যে দায়ী, কিন্তু সে দায়ী না ওইটা পালন করার জন্য। অতএব এই জিনিসটা একটু লক্ষ্য করার ব্যাপার, জি, যে কমিটমেন্ট করবে সে করবে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে মোহাম্মদ ইমরান হোসেন। নির্বাচনে একদম কাছাকাছি চলে এসছে, উত্তেজনাও আছে, রাজনৈতিক দলগুলো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হার্টবিট হয়তো বাড়ছে এই মুহূর্তে। আপনি কেমন দেখছেন এই নির্বাচনের প্রস্তুতি পরিবেশ, রাজনৈতিক দলগুলোর পরিবেশ বা ভোটের পরিবেশ? নিঃসন্দেহে আসলে আমাদের মানে 5ই আগস্ট পরবর্তী আমাদের যে এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশে যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটা আসলে আমরা ওইভাবে পাইনি। আমি রাজ্যের সাথে এই ক্ষেত্রে একমত যে আসলে আমাদের কনস্টিটিউশন আছে আবার নাই, দুইটাই একই সাথে চলতেছে আর কি। নর্মালি এই ধরনের একটা বড় রেভলিউশনের পরে হয় কনস্টিটিউশন টোটালি বাতিল করে দেওয়া উচিত ছিল, অথবা অ্যাজ পার কনস্টিটিউশনে হওয়া উচিত ছিল। তো আমাদের বোধহয় একটা মিক্স আপের মধ্যে চলতেছে, যে আমরা কিছু কিছু ক্ষেত্রে কনস্টিটিউশন মানতেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারই সব কিছু হচ্ছে। সো আসলে এখন বাংলাদেশের আমরা সবাই তো এইভাবেই চলতেছি। তো এই নির্বাচনটা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের এই মুহূর্তে খুব বেশি জরুরি, যেটা আসলে অ্যাজ পার কনস্টিটিউশন যদি 6 মাসের মধ্যে হয়ে যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। ঠিক আছে, কারণ এইসব সংস্কার প্রক্রিয়া আমার ধারণা যে 6 মাসের মধ্যেও করে আমরা এই প্রসেসে চলে যেতে পারতাম। বাট তারপরও বেটার লেট দেন নেভার, আমাদের নির্বাচনটা হোক। এখনও পর্যন্ত তো দেখতে পাচ্ছি যে নির্বাচনে সহিংসতার পরিমাণ ওই লেভেলে নাই। আমরা আশা করব যে নির্বাচনের দিন এবং তার পরবর্তী সময়েও এটা যে জুলাই যে স্পিরিটটা, আমরা যে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, এবং সেটার একটা অঙ্গীকার আছে যে আমরা ঐক্যবদ্ধভাবে আবার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো সেইটা আমার মনে হয় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা উচিত। যেখানে কিছুটা ঘাটতি দেখাচ্ছে, রিসেন্টলি আমরা দেখেছি যে বক্তব্যে বিভিন্ন শব্দ চয়নে পরিমিতিবোধের অভাব থাকে, এবং যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু শত্রুতায় পর্যবেসিত হচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বৃহৎ দুই জোটের প্রধান নেতৃত্বের একটু খেয়াল রাখা উচিত দেশের স্বার্থে। কারণ আমরা এই 5ই আগস্ট পরবর্তী একটা ভোট পাওয়ার জন্য তো একজোট আর একজোটকে, একদল আর একজোটকে তির্যক বাক্য মানে বিদ্ধ করছে। সেটা তো করবেই, কিন্তু সেই ক্ষেত্রেও আমাদের একটা পরিমিতি বোধ থাকা উচিত। ঠিক আছে, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় আমরা তো শব্দ চয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধটাকে বজায় রেখেও কিন্তু সব কথা বলতে পারি, আবার আমরা গালাগালিও করতে পারি। তো আমরা তো বেটার জিনিসটাই বেছে নিব। তো আমরা সেই জায়গাটাই বলতেছি যে আমাদের সেই জায়গাটা লক্ষ্য রাখলে মানে নির্বাচনের সময় সহিংসতা বা পরবর্তীতে সহিংসতার জায়গাগুলো সেই ক্ষেত্রে কমবে, কারণ লিডাররা যা বলেন কর্মীরা তা ফলো করে বা সমর্থকরা তা ফলো করে। এই হচ্ছে বিষয়। আর ওভারঅল মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশ ভালো টিল নাও। হোপ। ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের পরিবেশ টিল নাও ভালো দেখছেন, আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ের কয়েকটা কথা বলি। ভাই বলছে যে যা কিছু হয়েছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেস চলে যাই, অর্থাৎ আমি বেআইনটাকে বৈধ করে দিচ্ছি। আমি আবারও বলছি
কোনো আইনে যাচ্ছে, হ্যাঁ একটা আইনে যাচ্ছি, সেটা কি? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, কিন্তু ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ দেশটা চলতেছে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান মোতাবেক। সেটা উনি যেভাবে বলবেন সেভাবে, এবং সেভাবেই চলছে, এবং মেনে নিতে রাজনীতিবিদরা বাধ্য হয়েছে। কেন জানেন? শুধুই ক্ষমতায় যাওয়ার লোভ। নয়গুলি সংশোধন করতো, সেখানে পদ্ধতি ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি পদ্ধতি ছিল, আজকে কালকে আমার সাথে বসুক, আমি দেখাই দেব পদ্ধতি কীভাবে। কিন্তু না, আমার ক্ষমতায় যেতে হবে, এবং ধারণা ছিল 3 মাস 6 মাসের মধ্যে ইউনূস সাহেবের ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে নির্বাচনে যাবে, কিন্তু নিজের আস্তে আস্তে 18 মাস টিকে যাবে এটা ভাবে নাই। সে কারণে এখন একটা নির্বাচন দরকার। সুতরাং আপনি ডেমোক্রেটিক প্রসেস আমরা চাই, ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে তো আইন সবচেয়ে অগ্রাধিকার আপনি দিবেন। ব্রেকিং দ্য ল ইউ ক্যানট গো। তারপরে কি আপনি আইন ইম্পোজ করবেন আর আমি মেনে নিব? কারণ কি? আপনি বেআইনি প্রক্রিয়া আইসা আপনি আমার উপরে আইন ইম্পোজ করবেন, নোবডি উইল কেয়ার। নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন রাজনীতিবিদরা রাজনীতি দেশ চালাবে, রাজনীতিবিদরা রাজনীতি দেশ চালাবে। রাজনীতিবিদের সংজ্ঞা কি? সংজ্ঞা কি? গত 30 বছর যারা দেশ চালাইছে তারা একজন পৈতৃক সূত্রে রাজনীতিবিদ, একজন স্বামী সূত্রে রাজনীতিবিদ, এর বাইরে কিছু হয়েছে? রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? একটা সংজ্ঞা লাগবে তো। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া কি? আমি রাজনৈতিক ঘরে জন্ম নিলেই আমি রাজনীতিবিদ? দিস ইজ নট কারেক্ট। রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? আজ পর্যন্ত একটা সংজ্ঞা নাই। তারপর আসেন, রাজনীতিবিদরা দেশ চালাবে, এসে কী করবে? প্রতিশ্রুতি দিবে আর প্রতিশ্রুতি ভঙ্গ করবে। গত 53 বছর যাবৎ রাজনীতিবিদরা শুধু প্রতিশ্রুতি দিছে। আপনি ব্যক্তি পর্যায়ে যদি আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়ে আর ভঙ্গ করি, আপনি কোর্টে গিয়ে মামলা করবেন। সব প্রতিশ্রুতি কি ভঙ্গ করেছে রাজনীতিবিদ? আমি তা বলছি না। আপনি একটা ভাঙলেও তো মামলা করবে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিই একটা, আমি যদি পালন না করে আপনি কোর্টে মামলা করতেছেন ব্যক্তির বিরুদ্ধে। আর রাজনীতিবিদ যে প্রস্তুত মানে প্রতিশ্রুতি দিতেছে অনর্গল, 10% 20% তো ফুলফিল করে না। কৈফিয়তটা কি? কৈফিয়তটা সহজ সরল লোক ভোট দিবে আপনাকে, পরের বছর আবার ভোট চাইতে যে গেলে অন্যকে ভোট দিবে। এইগুলো এই সমস্ত সেন্স বাংলাদেশের লোকের নাই, আমরা দেখি নাই। কারণ আমরা ওইভাবে মোটিভেটেড। কারণ আমি কিন্তু দেশকে ভালোবাসি না, টাকাকে ভালোবাসি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা আপনাকে দেখতে হবে। তা না হলে আপনি আমাকে বলেন যে ব্যক্তির, আপনি কল্পনা করেন, আমি যদি কল্পনা করি যে আমার ছেলেটা ডেড বডি হয়েছে 24 জুলাইতে, আমি যদি কোনো দলও করি, সেই দল যদি দেখি ফ্যাসিজমের পক্ষে এখনও মনে মনে কাজ করে, আমি তো উপর থেকে কিছু না বলে ভিতরে তাকে ভোটটা দিব না। কারণ আমি আমার সন্তান হারাইছি, সেটার ব্যথা আমি বুঝি। কোন রাজনীতিবিদ তার সন্তান বা নাতি হারাইছে? 90% বাইরে থাকে, 90% দেশের বাইরে থাকে। যদি রাজনীতিবিদদের সন্তান, আমলাদের সন্তান বা তাদের কন্যা, স্ত্রী, পুত্র এবং লেখাপড়ার জন্য এদের বাইরে যাওয়ার যদি বিধান না থাকতো, এই দেশ বহু আগে উন্নত হইতো। সেজন্য বলছি, এবার আসলে বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে না? আরে ভাই, আপনি বিদেশ থেকে অর্জন করবেন কোথায়? যে আপনার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবেন, এইখানে লুইটা পেটে টাকা দিয়ে ছেলেকে মানুষ করেই না, আমাদের উপরে আবার তাকে বসাই দেবেন মাথার উপরে, তাই তো? দিস ইজ নট ফেয়ার। আরেকটা কথা বলি আপনাকে, আপনি বলছেন নির্বাচনের পরিস্থিতি কেমন। আপনি কি লক্ষ্য করে দেখছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের স্টেটমেন্ট কিছুদিন আগে? সেখানে সে কি বলছে? আমি 8 মাস পর দেশ থেকে বেরোয় আসছি। 8 মাস পর মানে কি? 8ই আগস্টের 8 মাস পর। কি করছেন উনি? ওনার সিম 6 বার পাল্টাইছে, উনি ওনার বাসা 4-5 বার পাল্টাইছে, উনি সুন্দর পরচুলা সরাই ফেলছে, দাড়ি টাড়ি রাখছে, ওনার বক্তব্য। এবং তারপর বলছে আমি বেরোয় আসছি কীভাবে? 8 মাস পর সরকারি কর্মকর্তাদের সহযোগিতায়। তাহলে আপনি বুঝেন, 6 বার সিম পাল্টাইছে, 6 বারই তার সাথে সরকারি কর্মকর্তাদের যোগাযোগ ছিল। উনি কে? উনি ফ্যাসিজমের পক্ষের শক্তি, এবং তাকে 8 মাস পরে পালিয়ে যেতে সহযোগিতা করতেছে। আপনি সেই দেশে নির্বাচন করতেছেন, অর্থাৎ এখনও প্রশাসন ফ্যাসিজমের পক্ষে কাজ করতেছে। 8 মাস পর পালিয়ে গেছে, তাহলে সেই প্রশাসনের কর্মকর্তারা তাকে ক্ষমতায় আনবে, তাকে ক্ষমতা আনার চেষ্টা করবে, যাকে আনলে পরে তারা নিরাপদ থাকে এবং মোমেন সাহেবরা নিরাপদে থাকে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে নির্বাচনটা ভালো হবে না মন্দ হবে? আমি আরও একটা জায়গায় যাচ্ছি। 4-5 বার সিম বদল করছে। আর একটা কথা আপনাকে বলি, আমরা স্বাধীন আমরা স্বাধীনতা মানে নিরাপত্তার প্রতীক হিসাবে আমরা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে দেখি। আই রেসপেক্ট দেম, অবশ্যই। আমরা সম্প্রতি দেখছি জামাত ইসলামের একজন প্রার্থী ক্যান্টনমেন্টে ঢুকতে চেয়েছিল এবং তার সাথে গানম্যান ছিল, বিধান মোতাবেক ঢুকতে দেয় নাই। ওকে ফাইন, এটা ক্যান্টনমেন্টের বিধান, ঢুকতে দিবেন না। বাট উনি ওখানে একটা বার্তা দিতে গেছে যে আরও একজন প্রার্থী আছে, সে সবসময় ঢুকতে পারে, আমি পারি না কেন? সেটাও আমি ধরলাম না। বাট আপনি কি লক্ষ্য করছেন যে বডি অন ক্যামেরার যে ছবিটা যে একজন সাংবাদিক পাইল, সেই সাংবাদিক পাওয়ার পর জুলকারনাইট সাহেব, এবং সে যখন এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল, এই ছবি ফুটেজটা কিভাবে গেল? এটা কি আমার নিরাপত্তার জন্য হুমকি না? এটা কি আমার সার্বভৌমত্বের জন্য হুমকি না?
আপনি যে নিরাপত্তা সার্বভৌমত্বের কথা বলতেছেন, তাইলে আর আব্দুল মোমেনের যে ঘটনা যদি আমি দেখি, যাকে নাকি 8 মাস যাবৎ প্রশাসন সহযোগিতা করে বের করে দিছে, তাহলে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল সেই 626 জন তো এইভাবে প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে সেই গেছে। তালিকার মধ্যে বোধহয় ওনার নাম ছিল না, কোথায়? ওই যে 662। এটা আর থাকুক, বের হয়ে গেছে তো, আমি সেটা বলছি। একজন তো এক্সাম্পল নিজে বলতেছে যে আমি প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে এসেছি। তাহলে আমি কি ধারণা করতে পারি? আমার নির্বাচনের প্রাইভেসি বলেন, সিক্রেসি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, কোনো কিছুই তো আমার নাই। তো আমি কিভাবে নির্বাচন করবো, আর সেই নির্বাচনটা আমার কাছে কতখানি এটা তো গ্রহণযোগ্য হবে? আপনি শুরুতে যেই কথা বলেছেন সেই সব কথার সাথেই মেলে, যখন সংবিধান থাকে না তখন এর দায়িত্ব কে নেবে? তাহলে আপনি সেই জায়গাটা আমরা ঠিক করতে পারলাম না কেন? এই দায়টা কাকে দিবেন আপনি? রাজনীতিবিদ নিয়ে তো আমরা 8 মাস লেফট রাইট করলাম জি। যে আসেন আমরা আপনাকে- একটা জায়গায় বসি, আমরা ঠিক করি। আমরা যদি আপনাকে ঠিক করতে পারতাম তাহলে তো সমস্যা হইতো না। পারি নাই, সেই ব্যর্থতা রাজনীতিবিদদেরই, যারা বলে মানে দাম্ভিকতার সাথে বলে রাজনীতিবিদদের দেশ চালাবে। আমি আবারও বলছি, রাজনীতিবিদের সংজ্ঞা কি? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে কাজী এনায়েতুল্লাহ। রাজনীতিবিদরাই দেশ চালাবে আপনি বলেছেন, তিনিও বলেছেন। আপনি একদিকে বলেছেন, তিনি অন্যদিকে বলেছেন। রাজনীতিবিদের সংজ্ঞা কি? অ্যাকচুয়ালি রাজনীতিবিদ কোনো টাইটেল না, এটা মানুষ সময়ের সঙ্গে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শিক্ষা, পরিবেশগত তার যে একটা মতামত সৃষ্টি হয়, তার ভিত্তিতে সিদ্ধান্ত নয় সে কী করতে পারে। অনেক প্রফেশনাল লোক আছে যারা পরে রাজনীতিতে আসেন, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, অন্য ইয়ে, কিন্তু এক সময় তারা তাদের প্রফেশন ত্যাগ করে সেটা করতে পারেন। কারণ রাজনীতি আর প্রফেশন, ব্যবসা এগুলো এক না। রাজনীতি হচ্ছে মানুষের ইন্টারেস্ট, জনগণের স্বার্থ, আর অন্য অন্য যে সেক্টর আছে তার ব্যক্তিগত স্বার্থ। এই জন্য আমি দুটা জিনিস ডিফাইন করি যে কে রাজনীতিবিদ হবে। রাজনীতিবিদ হওয়ার সব জায়গা থেকে রাজনীতিবিদ আসতে পারে, শুধু পরিবার থেকে না। যখন সে সিদ্ধান্ত নেয় আমি রাজনীতি করতে চাই, তখন তার অন্য অন্য আইডেন্টিফিকেশন তার অ্যারেস্ট করা দরকার আছে। আপনি তো বিজনেসম্যান থেকে আপনি রাজনীতিতে কেন আসছেন, কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন? খুব সঠিক প্রশ্ন। আমি গত 4 বছর আগে আমার রিটায়ারমেন্টের বয়স হয়েছে, জি। এবং আমি রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না। একটা পরিবেশগত কারণে আসছি। কারণ আমি দেখলাম আমার যেখানে জন্ম, ঢাকা 17, বনানী চেরনবাড়ি আমার ফ্যামিলি। আমি ভাবলাম যে আমার এখন, আমি বিভিন্ন দেশে বা দেশে অনেক সামাজিক কাজকর্ম করেছি। আমার ব্যবসায় যে ব্যবসা ছিল বা আমার সন্তানগুলো তার জায়গায় তারা প্লেসড, তাদের ইয়ে হয়ে গেছে। এখন আমি জনস্বার্থে নিঃস্বার্থভাবে কোনো রকম কোনো কিছু বিনিময়ে না, নিঃস্বার্থভাবে কিন্তু কাজ করতে চাই। অর্থাৎ এটা আমার সিদ্ধান্ত। আমি পরে আর কিছু করতে চাই না। আর আমার দেশে বাইরে, দেশে বিদেশে থাকার যে একটা অভিজ্ঞতা আমার মধ্যে হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের কালকের ভবিষ্যৎটা কিন্তু আজকে নির্ধারণ করতে হবে। এবং আজকের এই নির্ধারিত আগামী 50 বছর হচ্ছে এই জোনটার, এই যে এশিয়া প্যাসিফিক এই জোনটার সময়, এই জোনে সব ইকোনমিক প্রসেস ডেভেলপ করবে। এই জোনের সব কিছু অন্য অন্য ইউরোপ বা আমেরিকা, অন্য অন্য দেশ থেকে এখানে আসবে। এই সময় আমাদের এখানে উপস্থিত থাকা দরকার আছে, এবং সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব। ওইটুকু ক্যাপাসিটি থাকলে তারা আসতে চায় না, কারণ এখানে তারা নিরাপদ বোধ করে না। এই নিরাপত্তার মধ্যে আনতে হবে। আপনি যে আসনে নির্বাচন করছেন, এই যে নিরাপদ বোধ করে না, এই নিরাপদ তো বানানোর দায়িত্ব তো রাজনীতিবিদদের। এক্স্যাক্টলি। তারা বানায় নাই কেন? তাদের সন্তান নাতি এখানে থাকতে হয় না। সেজন্য আমি আবারও বলছি, তাদেরকে এখানে রাখেন, দেশ ঠিক হয়ে যাবে। আর রাজনীতিবিদ ভাইয়ের একটা হেল্প কোঅপারেট। আপনি তো ফ্রান্সে ছিলেন দীর্ঘদিন, জি, জি, জি। কতদিন ধরে বাংলাদেশে চলে আসছেন? আমি অনেকবার আসছি গেছি। আচ্ছা, যাই হোক, লেটেস্ট এখন তো চলে আসছেন যেহেতু জি, জি, ফ্রান্স, জি। তাহলে আপনি তো রাজনীতিবিদ হবেন। মানে এই দেখেন, আপনি আমি চেষ্টা করবো, না, আমি হব। রাজনীতিবিদ হওয়া যায়। তার মানে রাজনীতিবিদের মানে সংজ্ঞা লাগে না, হওয়া যায়। হওয়া যায়। এবং আপনি দীর্ঘদিন ফ্রান্সে ছিলেন, কালকে পার্লামেন্টে গেলে আইন প্রণয়ন করবেন, এটা আপনি পারবেন নিশ্চয়ই। তাইলে আলী রিয়াজ পারবে না কেন? আমি বলি আলী রিয়াজ, আমি জানতে চাই। আমি ওনাকে আমি চিনি না, বা ওনার ওইটুকু ডেফিনেশন আমার জানা নেই। উনি যদি করতে চায় স্বচ্ছ রাজনীতি করতে পারেন, ওনার সেই ক্যাপাসিটি থাকে, ওনার সেই মানুষ সেটাকে গ্রহণ করে এবং সেটা জনস্বার্থে হয়, ওয়াই নট? প্রত্যেকের অধিকার আছে আমরা, রাজনীতিতে আসার। আপনি রাজনীতিবিদ, উনি রাজনীতিবিদ, আপনি রাজনীতিবিদ, বিদেশ থেকে এসে রাজনীতি করবেন। আর আমরা যারা গর্ববোধ করি যে সমস্ত রাজনীতিবিদ দিনে, তাদেরকে ধাক্কা দেওয়ার পর পালায়ে বিদেশ চলে গেছে, এই তো রাজনীতিবিদ, তাই না? আমরা শেষ দিকে চলে এসেছি। জি জি, শেষ করেন, আমার আর বলার দরকার নেই। ইমরান হোসেন, আপনাকে দিয়ে শেষ করতে চাই। কেমন দেখা এই আলোচনা তো অনেক জমজমাট হয়েছে না, অবশ্যই। সেটাই আসলে রাজ্জাক একটা ভাই তো অনেক, উত্তরণের জন্যই তো চেষ্টা সব। হ্যাঁ, রাজ্জাক ভাই তো অনেক বিজ্ঞ মানুষ এবং উনি উত্তরণের কথাও বললেন। আসলে আমাদের আলোচনা তো আসলে সেটাই হওয়া উচিত যে সংকটগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করা এবং কিভাবে সমাধান করা যায় একটা গঠনমূলক প্রক্রিয়ায়। তো আমরা আশা করি যে আসলে আমাদের এই সংকট আছে, একটা ভালো নির্বাচন হোক এবং আমরা নির্বাচনে যেই ফলাফলই হোক সেটা যাতে সবাই মেনে নেই
এবং পরবর্তীতে এই যে সংস্কারের যে বিষয়গুলো, যদিও সংস্কারের বিষয় শুধুমাত্র মানে 4টা বিষয় একসাথে হা বা না দিতে হবে, এটা আসলে স্পেসিফিক যদি প্রত্যেকটাতে হা না দেওয়ার সুযোগ থাকতো সেটা ভালো হইতো, যে কেউ হয়তো 4টার 2টাতে একমত, আরেকটা মানে নাও দিতে পারে, কিন্তু সেই তো অপশন তো এখানে নাই। তো তারপরও আমরা চাই যে আমরা একটা পজিটিভ জায়গায় যাই, নতুন সরকার আসুক, নতুন দেশ বা আমরা গড়ে তুলি, কারণ হচ্ছে এছাড়া আসলে আমাদের কোনো বিকল্প নাই। মানে আমরা আশাবাদী হওয়া ছাড়া আমাদের আর কোনো আসলে কোনো স্কোপ নাই, আমাদের আশাবাদী হইতে হবে এবং এই বিতর্কের মাধ্যমেই আমরা একটা গঠনমূলক রাস্তা বের করতে হবে প্রতিনিয়ত। আমার মনে হয় এটাই আমাদের কাজ। এবং রাজ্জাকি ভাই আউট অফ ফ্রাস্ট্রেশন বলছে, কিন্তু দিজ আর অল আই এম নট আই এম ভেরি মাচ প্র্যাকটিক্যাল। না প্র্যাকটিক্যাল, বাট দিজ অল আর ট্রুথ, ঠিক আছে। কিন্তু আসলে এখন পক্ষে বিপক্ষে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আজকে আসলে এখানে যে বিষয়ে অবতারণা হচ্ছে এখানে সবারই মতামত এক, এই জন্য বিতর্কের মধ্যে পারস্পরিক যে বিতর্কটা হয় না, সমাধান আসবে। হ্যাঁ সেটাই। তো হোপফুলি যে আমরা একটা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আবু হুনায়রা রাজ্জাকি, 1 মিনিট। তিনি বলেছেন ভালো একটা নির্বাচন হোক, এটা আশা, তা কি হচ্ছে? যেই ঘটনা, যে এবার আমরা নির্বাচনে যাচ্ছি কোন পরিস্থিতি, এর আগেও নির্বাচন হয়েছে, অনেক সরকার পদত্যাগ করছেন, কোনো সন্দেহ নাই, অনেক সরকার পদত্যাগ করছেন, শুধুমাত্র সরকার তার মন্ত্রী পরিষদ নিয়ে পদত্যাগ করছেন, কিন্তু সব ইনট্যাক্ট ছিল, পুলিশ প্রশাসন, আমলা প্রশাসন সব ইনট্যাক্ট ছিল। বাংলাদেশে এই প্রথম আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি যেখানে সরকার পালায়ে যাওয়ার পর তার সাথে বাইতুল মালের খতিব পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, পুলিশ পালাইছে, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, সেই অবস্থায় দায়িত্ব নিছে। তারপর আমরা, এবং এখনও সরকারের যে প্রশাসন তারা পতিত সরকারের লোকের সহযোগিতা করতেছে, বিদেশে বসে 8 মাস পরে পালাইছে, একজন জেনারেল 1.5 মাস আগে পালাই গেছে, আরেকজন ডিএডি পালাই গেছে 1.5 মাস আগে। তারপরে আমরা ভালো নির্বাচন কামনা করি, কত সুন্দর। তাহলে প্রতি নির্বাচনের আগে আগে এরকম 1400 লোক হত্যা করব, 30,000 লোক আহত হবে, আর একটা ভালো নির্বাচন হবে, তাই না? আপনাদের 3জনকে ধন্যবাদ। এমন একটু হতাশাজনক যোগ কথা করতে শুনতে চাই, ছোট্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে একটা নদীর পানি ভাগ করা যায় না, যেমন পানি ভাগ করা যায় না, আমাদের এই সমস্যাগুলো এখন ভাগ করা যাবে না। এর মধ্যে থেকেই মিলেমিশে একটা প্রক্রিয়া আসতে হবে যে এগুলো কিভাবে, আপনার কথা সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ যুক্তিসঙ্গত, এগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। এই জন্য প্রপার রাজনীতিবিদ হওয়া দরকার, মানুষ সৎ এবং ট্রান্সপারেন্ট রাজনীতি করা দরকার। সেই প্রক্রিয়া আমার মনে হয় যাওয়া উচিত, আমি সেটা আশা করি। না অবশ্যই অবশ্যই। এবং আজকে এই দেশের লোক সব দুষ্ট শয়তান, 5ই আগস্ট সব ফেরেস্ত শয়তান ছিল, 6 আগস্ট থেকে ফেরেস্ত হয়ে যাবে, এটা ছিল আমাদের কল্পনা। আবার নির্বাচনের পর সব ফেরেস্ত হয়ে যাবে, আকাশ কুসুম। অতএব এটা আপনি ধন্যবাদ আগে আপনাকে, দেখেন, সমাজ এখনো যখন রাজনৈতিক দলের নেতা বলে মার্কা দেখা ভোট দিবেন, কি আশা পাই করি আমরা, বুঝলেন না? সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।